নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। ইংরেজিতে একটা প্রবাদ আছে, কিং ক্যান ডু নো রং, মানে রাজা কখনো কোনো ভুল বা অন্যায় কাজ করেন না। রাজা যা করেন সবই ঠিক, সবই ন্যায়সঙ্গত। একই কাজ অন্য কেউ করলে অপরাধ হবে, কিন্তু রাজা করলে সেটা অপরাধ নয়। দুনিয়ার রাজাকে আমেরিকা, ধার ও ভার অনেক কমে গেলেও আমেরিকা এখনো দুনিয়া জুড়ে রাজাগিরি চালিয়ে যাচ্ছে। সব জায়গায় যে সফলভাবে করতে পারছে সেই রাজাগিরি তা নয়, কারণ নামে তালপুকুর হলেও অনেক সময় ঘটি ডোবে না আমেরিকার, তবু রাজা বলে কথা। তাই হাঁক ডাক কম নেই। এই হাঁক ডাকের বড় হাতিয়ার হলো বেচাল করছে অমুক দেশ, এই ধুয়ো তুলে স্যাংশন বা নিষেধাজ্ঞা দেয়া, কিংবা আরও এগিয়ে সামরিক অভিযানে নেমে যাওয়া। ভারত যখন অটল বিহারী বাজপেয়ীর সময়ে যখন পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল, তখন এই আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল ভারতকে, এবং আরও অনেক দেশ দিয়েছিল ইউরোপের। কিংবা আবার দেখুন, এই যে এগিয়ে গিয়ে অনেক সময় নিষেধাজ্ঞায় কাজ না হলে সামরিক অভিযানে নেমে যায় আমেরিকা। যেমন নামছে ইরানে, কয়েকদিন আগে ভেনেজুয়েলায় তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসছে, সিরিয়াতে করছে, লেবাননে যেখানে খুশি বোমা ফেলছে। কারণ আমি রাজা, আমি যা করব সেইটা ঠিক। ওই একই কাজ যদি অন্য দেশ করে, যেমন রাশিয়া ইউক্রেনের বেলায় করতে গেছে, আমেরিকার সাথে সাথেই স্যাংশন দেওয়া শুরু করেছে। ফলে রাশিয়ার যেখানে সামরিক অভিযান করা যায় না, সেখানে আছে স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি। কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করাটা তো অত সহজ নয়। রাশিয়া চীনের ক্ষেত্রে তাই এই শেষের দলে পড়েছে ভারতও। দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্র পশ্চিমের দেশগুলো অস্ত্র সাহায্য, অর্থ সাহায্য কি না করছে। রাশিয়াকে হাতে মারছে, মানে মারার চেষ্টা করছে, আবার ভাতেও মারার চেষ্টা করছে। কারণ ভাত না খেলে হাতে জোর আসবে না, সেই জন্য ভাত বন্ধ করা। আর এই ভাতে মারার জন্যে নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি হচ্ছে। রাশিয়ার জিনিস কেউ কিনতে পারবে না, যদি কেউ কেন তার উপর জরিমানা ধার্য হবে সেই দেশের ওপর। কেন এই জরিমানা? কারণ আর আমেরিকার মতে রাশিয়ার জিনিস কিনলে রাশিয়ার টাকা পাবে, সেই টাকায় সে দেশের অর্থনীতি সচল রাখবে, আর ইউক্রেনের ওপর হামলা চালাতে সুবিধা হবে তার। ইউক্রেনের সাধারণ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ হাজারে হাজারে মারা যাচ্ছে। আরে দুঃখে আমেরিকার বুক যেন পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। আসলে ওই কাজে আমেরিকা আবার করে অন্য দেশে। আমরা রাশিয়ার কথায় থাকি। দেখুন, রাশিয়ার খনিজ তেলের যেটা ক্রুড অয়েল, যেটা খনি থেকে তুলবে, তার বড় ক্রেতা হলো ভারত আর চীন। তাই ভারতের ওপর বেজায় খেপেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনও খেপেছিলেন, কিন্তু তার এতটা সাহস হয়নি যতটা হয়েছে ট্রাম্পের। এবং এই রাশিয়া থেকে এই তেল কেনার অপরাধে ভারত থেকে আমেরিকায় যেসব দ্রব্য রপ্তানি হয়, তার ওপর জরিমানা হিসেবে 25% বেশি শুল্ক বা ট্যারিফ বসিয়েছে। সাধারণ শুল্ক ভারতের ক্ষেত্রে ধার্য হয়েছে এখনো পর্যন্ত 25%, আর জরিমানা মিলিয়ে সেটা হয়েছে 50%। এখানে যে থেমেছে আমেরিকা তা নয়। মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন এই শুল্ক 50 থেকে বাড়িয়ে 500% করবেন। ওখানে তার দলের সংখ্যাধিক্য রয়েছে, সুতরাং আইন পাস না হওয়ার কোনো কারণ নেই, আইন পাস হবে। এর অর্থ হলো ভারতের ওপর 500%
যদি সেখানে যদি শুল্ক চাপানো হয়, তার মানেটা হলো $100 জিনিসটা ভারত থেকে আমেরিকায় গিয়ে এখন $150 দাম হচ্ছে, সেটা বেড়ে গিয়ে হবে 500 আর 100 $600। সেই একই মানের সামগ্রী হয়তো অন্য দেশ থেকে এলে আমেরিকার ক্রেতারা কিনতে পাবেন 120, 25 কিংবা 40, $50। সুতরাং তারা $600 খরচ করে কেন একই ধরনের জিনিস কিনতে যাবেন? ভারতের জিনিস কেন কিনবেন না। আর না কিনলে তার ফল কি হবে? ভারতের অর্থনীতি মার খাবে, দুর্বল হবে, শিল্প বন্ধ হবে, বেকারি বাড়বে, সরকার প্রবল চাপে পড়বে। এটা হলো আমেরিকার কথা অমান্য করার শাস্তি। ট্রাম্প সাহেব স্পষ্ট বলে দিয়েছেন, একবার নয় বহুবার বিভিন্ন প্রসঙ্গে, যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া এই যে দীর্ঘস্থায়ী ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে যেতে পারছে, তার বড় দায় বর্তায় ভারতের ওপর। রাশিয়ার তেল কিনছে বলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে। আর এখানেই ভারত প্রশ্ন তুলেছে, আমরা না হয় তেল কিনে অপরাধ করছি, আর তুমি আমেরিকা, তুমি যে রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনে চলেছ, তার বেলা নাকি তোমরা রাজা, তাই তোমাদের কোনো দোষ নেই? শুধু যে রাশিয়ার ইউরেনিয়াম কেনা তা তো নয়, ইউরোপে আমেরিকার যেসব বন্ধু দেশ রাশিয়ার বিরুদ্ধে লড়াইতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, তারাও তো এখনো এই 2025-26 সালে এসো আজকের দিনেও বেশ কিছু জিনিস কিনছে রাশিয়া থেকে নগদ টাকা দিয়ে, মানে নগদ ডলার দিয়ে। তাদের বেলা সেদিকে নজর দাও না কেন ট্রাম্প সাহেব? তুমি তোমার নিজের দিকেও একবার তাকাও না কেন? তোমরা কেন ইউরেনিয়াম নিচ্ছ? দেখুন, ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশনের তথ্য অনুসারে 2023 সালে যুক্তরাষ্ট্রই ছিল রাশিয়া উৎপাদিত ইউরেনিয়ামের সবচেয়ে বড় আমদানিকারী দেশ। অথচ ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেছে তখন। প্রেসিডেন্ট বাইডেন এবং তার ইউরোপীয় মিত্ররা একের পর এক নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে রাশিয়ার ওপর, সেটা শুরু হয়ে গেছে। কিন্তু মজার কথা, একদিকে যখন রাশিয়ার সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা, অন্যদিকে আবার নিজেই রাশিয়ার থেকে কেনাকাটা চালিয়ে যাচ্ছে। সে বছর অর্থাৎ 2023 সালে আমেরিকা কত মূল্যের ইউরেনিয়াম কিনেছিল রাশিয়া থেকে আন্দাজ করতে পারেন? কিনেছিল $120 মিলিয়ন। $120 মিলিয়ন মানে মূল্যের ইউরেনিয়াম কিনেছিল। একটু ভুল বললাম, সেই সময়টা ওরা কিনেছিল $1.2 বিলিয়ন মূল্যের ইউরেনিয়াম, মানে $120 কোটি ইউরেনিয়াম কিনেছিল রাশিয়া থেকে আমেরিকা 2023-এ। সে বছর দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ছিল ইউরোপীয় ইউনিয়ন, তারা কিনেছিল $464.4 মিলিয়ন। এরপর ছিল ফ্রান্স, তারা কিনেছিল $431.7 মিলিয়ন। আর চীনও কিনেছিল $418 মিলিয়ন ইউরেনিয়াম রাশিয়া থেকে। দক্ষিণ কোরিয়া কিনেছিল $342.3 মিলিয়ন। যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ব্যাপকভাবে ইউরেনিয়াম আমদানি করত, যতক্ষণ না তারপরে যখন দেখলো সারা পৃথিবী জুড়ে একটা আওয়াজ উঠছে, এত জিনিস কিনছে রাশিয়া থেকে আমেরিকা আর অন্যকে বলছে স্যাংশন দাও, এটা কি হচ্ছে, তখন চক্ষু লজ্জায় পড়ে 2024 সালে একটি আইন পাশ করে আমেরিকা। সেখানে রাশিয়ায় তৈরি যে ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধ করা হয়।
মজার বিষয় হলো যুক্তরাষ্ট্র রাশিয়ান ইউরেনিয়ামের ওপর তার নির্ভরতা যে কতটা, মানে এটা না হলে যে তাদের চলবে না, এটা যখন বুঝলো, কখন বুঝলো, যখন এই আইনটা পাশ করার পরে, মানে নিষিদ্ধ করার পরে বুঝতে পারলো। যখন বুঝলো ইউরেনিয়ামের অভাবে তাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে, তখন করলো কি তারা একটা কৌশল করলো। কৌশলটা কি শুনলে আপনাদের হাসি পাবে। আইন পাশ করার প্রায় সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে বলল আমেরিকা যে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে যদি না জ্বালানি সচিব এই ধরনের আমদানি অনুমতি দেওয়ার জন্য ছাড়পত্র দেন। অর্থাৎ ওই ছাড়পত্র না পেলে কোনো রাশিয়া থেকে ইউরেনিয়াম নিয়ে আসা যাবে না। কে দেবেন ছাড়পত্র? আমেরিকার জ্বালানি সচিব। কাকে দেবেন? আমেরিকার কোম্পানিগুলোকে। এই ধরনের আমদানি দেওয়ার ছাড়পত্র দিলে তারা নিয়ে আসবে। অর্থাৎ এনার্জি সেক্রেটারি বিশেষ ছাড় দিলে তবে আমদানি করা যাবে রাশিয়া থেকে। ইউএস নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের মতে নতুন আইনটি 2024 থেকে 25-এই শেষ হয়ে গেছে বা 24-এ শেষ হয়ে গেছে তা নয়, 2027 সালের পর্যন্ত এটা থাকবে বলবৎ। এবং এর মধ্যে আমদানির ওপরে একটা কোটাও তারা ঠিক করে দিয়েছে যে কত নিয়ে যাবে, সেও বিরাট পরিমাণ অর্থের। সেই অর্ডারে আদেশে আমেরিকার সরকার বলেছে যে যদি এটা দেশের স্বার্থে হয় তবে আমদানি অনুমোদন করা যাবে। অর্থাৎ আমদানিটা মার্কিন পারমাণবিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলের জন্য গুরুত্বপূর্ণ, তাই ছাড়পত্র দেয়া যাবে। কি অবস্থা দেখুন। আর এই একই জিনিসের জন্য যখন ভারত যখন চাইছে আমাদের তেল আমরা সস্তায় নিয়ে এসে আমরা এখানে সেগুলো পরিশুদ্ধ করে আমরা বিক্রি করব কিংবা নিজের কাজে রাখবো, তখন কিন্তু আমেরিকা একবারে হই হই করে উঠছে, না না করা যাবে না, করা যাবে না। অথচ ওই আমেরিকা ঠিক একইভাবে আর এক দেশ থেকে ইউরেনিয়াম নিচ্ছে, সেটা আপনাদেরকে এর পরে বলবো। এখন যে তাহলে আমদানি করতে বাধা নেই, এটা বুঝলো কখন? যদি ওটা আমেরিকার দরকার হয়। বুঝুন কি বলবেন এই ব্যবস্থাকে? ধাপ্পাবাজির এত বড় নমুনা আর কোথাও দেখতে পাবেন? ইউরেনিয়াম আমদানির ক্ষেত্রে রাশিয়া এবং চীন ছিল যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই অংশীদার। মানে রাশিয়া থেকে আর চীন থেকে ইউরেনিয়াম নিত আমেরিকা। তবে নিষেধাজ্ঞার পর 2024 সালে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি একটু কমিয়ে দিল। আর সেই যতটা কমালো প্রায় ততটাই আবার বেড়ে গেল চীন থেকে আমদানি করার জন্য। আর চীন সেটা কোত্থেকে পাচ্ছে? কারণ চীন তো নিজে রাশিয়ার থেকে নেয়। আমি একটু আগে বললাম না যে চীনও রাশিয়া থেকে নিত ইউরেনিয়াম। তা চীনে নিজেদের দরকারে লাগার মতো রেখে দিয়েও আবার যদি বিক্রি করবে তাহলে কোথায় পাবে? কোথায়? সেটা রাশিয়া থেকে আনছে, এনে আবার সেইটাই পাঠাচ্ছে আমেরিকায়। এটা হচ্ছে আমেরিকার আর এক ধাপ্পাবাজি। আপনার হয়তো মনে হচ্ছে যে সত্যিই কি চীন রাশিয়া থেকে নিচ্ছে, নিয়ে তারপরে সেইটাই আমেরিকাকে বিক্রি করছে? তাহলে একটা ফিগার দেখুন। 2023 সালে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে 1.20 বিলিয়ন ডলার, মানে 120 কোটি ডলারের জিনিস কিনেছিল ইউরেনিয়াম। আর চীন থেকে কত কিনেছিল? 471 মিলিয়ন ডলার। এখন এই দুয়ে মিলে প্রায় 1671 মিলিয়ন ডলার হয়। তো এই ডলার মূল্যের ইউরেনিয়াম আমদানি মোট করেছিল 23-এ। 2024 সালে রাশিয়ার থেকে কমিয়ে দিল। রাশিয়ার থেকে দুনিয়ার চোখে ধুলো দিতে রাশিয়া থেকে কমিয়ে দিল 623 মিলিয়ন ডলার। আর চীন থেকে 848, মানে সেই 1500 মিলিয়ন ডলারের মতো, মানে প্রায় আগের মতনই
তারা আমেরিকা নিল, মানে ইউরেনিয়াম নিতে এলো, চীনের থেকে বাড়িয়ে দিল। ব্যাপারটা ধরতে পারলেন? রাশিয়া থেকে সরাসরি না কিনে ভায়া চীন সেই একই রাশিয়ার জ্বালানি কিনছে এখন আমেরিকা। আর ভারত যদি রাশিয়া থেকে তেল কেনে তাহলে সেটা হয় ভারতের পক্ষে মানে ভারত খুব খারাপ কাজ করছে। একইভাবে ওই রাশিয়ার ইউরেনিয়াম চীন থেকে কিনছে, তখনও সেটার জন্য কোনো দোষ নেই। রুশ সরবরাহ ঘাটতি পূরণের জন্য যুক্তরাষ্ট্র চীন থেকে যে অতিরিক্ত ইউরেনিয়াম কিনেছে তা আসলে রাশিয়ার ইউরেনিয়াম, যা শুধু ভিন্ন পথে আসছে ভায়া চায়না। সেন্টার ফর ইস্টার্ন স্টাডিজ তার মতে চীনা শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মজার বিষয় হলো চীন থেকে ইউরেনিয়াম আমদানিতে এই আকস্মিক বৃদ্ধি আবার ওয়াশিংটনের নজরে আসে এবং এটা দেখে 2024 সালে বাইডেন প্রশাসন একটা তদন্ত করা শুরু করে দিয়ে দেয় যে না না এটা ঠিক হচ্ছে না, সারা পৃথিবীর লোক কি বলবে। বর্তমান অবস্থাটা ঠিক কীরকম দেখুন, 2026 সালের জন্য ইউরেনিয়াম আমদানির একটা নির্দিষ্ট যে সীমা সেটা নির্ধারণ করে দিয়েছে। সেটা কত? 4,64,183 কিলোগ্রাম ইউরেনিয়াম কিনবে আমেরিকা। কোত্থেকে? বাইরের থেকে ইউরেনিয়াম আমদানি করবে। আমেরিকা তার প্রয়োজনের পারমাণবিক জ্বালানির, আপনারা ভাবছেন যে এর পুরোটা রাশিয়ার থেকে বন্ধ করেছে, তা তো বলিনি আমি। রাশিয়ার থেকেও নিচ্ছে, আবার রাশিয়ার জিনিস থ্রু চায়নাও নিচ্ছে। আর তাছাড়া সরাসরি এই 2026 সালে 20 থেকে 24% আমেরিকার প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি রাশিয়ার কাছ থেকে কেনে। চীনের থেকে আগেই বলেছি, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আসার পর চীন থেকে ইউরেনিয়াম আমদানির পরিমাণ বিরাটভাবে বেড়ে গেছে, ওই রাশিয়ার ইউরেনিয়াম। 2026 সালের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইউরোপের দেশগুলো তারাও রাশিয়ার গ্যাস কিনছে, রাশিয়ার তেল কিনছে, ইউরেনিয়াম যাদের দরকার তারা সেটাও কিনছে। প্রাকৃতিক গ্যাস তার কথা বলি, 2025 সালের 1 জানুয়ারি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গ্যাস ট্রানজিট মানে গ্যাস পাঠানোর, ইউরোপে গ্যাস পাঠানোর চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। আর ইউক্রেন তখন যুদ্ধ চলছে, ফলে ইউরোপে ইউক্রেন হয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। তখন কি করা হলো? তখন যে টার্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে গ্যাস ইউরোপে পৌঁছানো শুরু হলো। আর এই গ্যাস কারা কিনছে? ওই ন্যাটোর দেশ হাঙ্গেরি, সার্বিয়া, এরা রাশিয়ার পাইপলাইন গ্যাসের ওপরে এদের নির্ভরতা ভীষণ রকমের বেশি। স্লোভাকিয়া এবং অস্ট্রিয়া এরা ইউক্রেন রুট বন্ধ হওয়ার পর বিকল্প খুঁজছে কিন্তু পাচ্ছে না, এবং ভালো পরিমাণ রুশ গ্যাস বিভিন্ন ঘুরপথে তাদের দেশেও যাচ্ছে, তারা চোখ বন্ধ করে রেখেছে। এছাড়া এবার আসি প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত এলএনজি গ্যাস যেটা বলে। পাইপলাইন গ্যাস কিঞ্চিত কমেছে, কিন্তু ইউরোপের সমুদ্র বন্দর দিয়ে রাশিয়ার এলএনজি গ্যাস, এলপিজি নয় এলএনজি গ্যাস আমদানি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটা জাহাজের মাধ্যমে আসে। এর সবচেয়ে বড় ক্রেতা কে জানেন? যে এখন বিরাট পরিমাণ টাকা দিচ্ছে ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধ করবার জন্যে, সেই দেশটার নাম ফ্রান্স। বর্তমানে ইউরোপে রাশিয়ার এলএনজির সবচেয়ে বড় আমদানিকারক দেশ হচ্ছে ফ্রান্স। এছাড়া আছে স্পেন ও বেলজিয়াম। রাশিয়ার যে ইয়ামাল বলে যে প্রজেক্ট আছে সেখান থেকে বড় পরিমাণে এলএনজি কেনে। নেদারল্যান্ডস
এলএনজি আমদানিতে এই দেশটার নামও ওপরের দিকে রাশিয়ার থেকে আমদানি করার ব্যাপারে। এরপরে আসি জ্বালানি তেলের ব্যাপারে। ইউরোপীয় ইউনিয়ন সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির ওপর অনেক আগেই নিষেধাজ্ঞা দিয়েছে। তাহলে কি করছে তারা? রাশিয়ার যে তেল ভারতে আসছে সেই তেল পরিশোধিত হয়ে চলে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে, ওই ন্যাটোর দেশ তাদের কাছে। তারা ভারতকে টাকা দিচ্ছে, তাদের উপরে কিন্তু কোনো কিছু নিষেধাজ্ঞা নেই। তবে এই দেশগুলো ল্যান্ড লকড হওয়ার ফলে, অর্থাৎ স্থল বেষ্টিত হওয়ার ফলে দ্রুজবা বলে যে পাইপলাইন আছে রাশিয়ার, সেখান থেকেও তেল আমদানি করে এবং এজন্যে তারা আবার বিশেষ ছাড় দিয়ে রেখেছে। হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, এই তিনটি দেশ এখনো পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল কিনে যাচ্ছে, কারণ তাদের সমুদ্র বন্দর না থাকায় বিকল্প তেলের উৎস পাওয়া কঠিন। এমনকি কিছুদিন আগে ইউক্রেন এই পাইপলাইনে আক্রমণ চালিয়েছিল বলে এই দেশগুলো ইউক্রেনকে বকে দিয়েছিল, তোমরা লাইনে হাত দেবে না, সে রাশিয়ার পাইপলাইন হলেও হাত দেবে না। লিথুয়ানিয়া, আপনারা জানেন এটা হচ্ছে 2026 সালে এই লিথুয়ানিয়া বলে দেশটা রাশিয়ার সাথে একটা নতুন 5 বছরের চুক্তি করেছে। এর মাধ্যমে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে যে এই লিথুয়ানিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে গ্যাস পরিবহনের সুবিধা দেওয়া হয়েছে। ন্যাটোর মধ্যে থাকা একাধিক দেশ দেখলেনি রাশিয়ার জ্বালানি, তা সে তেল হোক বা গ্যাস, তবু তাদের সঙ্গে এইসব নিচ্ছে তারা, কিন্তু তাদের সঙ্গে আমেরিকার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আর সেই একই অপরাধে ভারতের ওপর 500% শুল্ক লাগাবার হুমকি দিচ্ছেন ট্রাম্প। আমেরিকা মানেই ফাদার অফ ডুপ্লিসিটি। কিন্তু একটা জায়গায় ভুল করেছেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তিনি কারো বশ্যতা স্বীকার করার বান্দা নন। এমন ব্যবস্থা নিচ্ছেন তিনি যে পর্বতকে যেমন মোহাম্মদের কাছে আসতে হয়েছিল, তেমনি আমেরিকাকেও আসতে হচ্ছে ভারতের কাছে। গতকাল সার্জিও গোর, যিনি ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়ার ব্যাপারে আমেরিকার যার উপরে ভার দিয়ে রেখেছেন, সেই সার্জিও গর এসছেন ভারতে, জয়েন করেছেন তার কাজে। তিনি তার ভাষণে বলেছেন যে ভারতের সাথে আমাদের কিছু মতান্তর হচ্ছে, কিন্তু এসব মিটে যাবে খুব শিগগিরই। ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিল, আছে, আরো ভবিষ্যতে আরো বাড়বে। এবং এই যে সূচনাটা, এটা এখন দৃশ্যমান হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টাপাল্টা কিছু সিদ্ধান্তের কারণে তার দেশের মধ্যেই জনগণ ফুঁসে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের উপর, এবং আন্দোলন খুবই তীব্র থেকে তীব্র হচ্ছে আমেরিকার মধ্যে। শুধু আমেরিকাতেই ডোনাল্ড ট্রাম্পের বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্পের কিছু উল্টাপাল্টা সিদ্ধান্তের কারণে বিশ্ব রাজনীতিও তোলপাড় হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে ডাইরেক্ট হামলা করার হুমকি দিচ্ছে, ভারতকে হুমকি দিয়ে 50% শুল্ক থেকে এখন 500% শুল্ক আরোপ করেছে। এইদিকে রাশিয়াকে হুমকি দিচ্ছে, রাশিয়ার একজন নেতা চেচনিয়া রমজান কাদিরভকে তুলে আনারও হুমকি দিচ্ছে। এইদিকে তাইওয়ানকে দিয়ে চীনকেও হুমকি দেওয়ানো হচ্ছে। এইরকম হুমকি ধামকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতিকে পুরো তোলপাড় করে রেখেছে এবং বিশ্বের সকল দেশের সাথে যুদ্ধ করার জন্য বসে আছে। ডোনাল্ড ট্রাম্পকে আদৌ পাগল হয়ে গিয়েছে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাতে চাচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর আগে ভারত, রাশিয়া, চীনকে একত্রিত হয়ে উল্টা এখন আমেরিকাকে হুমকি ধামকি দেওয়া শুরু করবে। উল্টা কি বলবে? আপনি আমাদেরকে আক্রমণ করার আগে আমরাই আপনাকে আক্রমণ করব। একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীতে জোর যার মুল্লুক তার। আপনি যদি পরাশক্তি হন, আপনাকে শক্তি দেখাতে হবে, আপনার কণ্ঠস্বরের মধ্যেও কিন্তু শক্তি প্রদর্শন হতে হবে। তা না হলে এই আমেরিকা আধিপত্যবাদ কমবে না, আমেরিকা পৃথিবীর সকল দেশকে ধ্বংস করে দিবে। পৃথিবীর পরাশক্তি বলেন এবং মিডল ইস্টের যত ধনী রাষ্ট্র বলেন এবং আফ্রিকার যত
রাষ্ট্র বরং সকল রাষ্ট্রকে আমেরিকা টার্গেট করে করে এখন ধ্বংস করছে। যে সকল রাষ্ট্রের মধ্যে তেল আছে ওই সকল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে আঘাত করতে না পারলে ওই সকল রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দিয়ে তেলের খনি দখল করে নিচ্ছে। মিডল ইস্টে তেলের খনি আছে, মিডল ইস্টের সকল দেশগুলো ধ্বংস করে ওই সকল তেলের খনি দখল করে নিয়েছে। এখন যখন বিশ্বের মধ্যে তাদের কাছাকাছি পরাশক্তি উঠে আসতে শুরু করে দিয়েছে চীন, রাশিয়া এবং ইন্ডিয়া, তাদেরকে এখন হুমকি দামকি দিয়ে দমানোর চেষ্টা করছে। কিন্তু আমার কথা হচ্ছে রাশিয়া, চীন, ভারত যেভাবে মুখে গালবাজি করে কাজে কিন্তু সেটা প্রমাণ করতে পারছে না। তিনটা পরাশক্তি মিলে আমেরিকাকে দমাতে কেন পারছে না? ভাই ধরে নিলাম আমেরিকা বিশ্বের 1 নাম্বার শক্তিশালী দেশ, তাদের অর্থনীতি শক্ত, কিন্তু চীন, ভারত, রাশিয়া মিলে তো তারাও কম না রে ভাই। তারা চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমেরিকা যেভাবে হুমকি দেয় ওভাবে হুমকি দিতে হবে। আমেরিকা যদি আক্রমণ করার কথা বলে আপনারাও বলবেন যে আমরা আক্রমণ করব। একত্রিত হয়ে এই ধরনের শক্তি প্রদর্শন করতে হবে। এখন যে ইরানে আক্রমণ করার কথা বলতেছে, আপনারা তিনটা দেশ একত্রিত হয়ে, আপনারা তো ইরানের বন্ধু, কেন বলছেন না ইরানে যদি আমেরিকা কোনো ধরনের আগ্রাসন চালায় আমরা আমেরিকাতে আক্রমণ করব? পারেন আর না পারেন অন্তত সাহস তো দেখাবেন। আপনাদের উপর যে শুল্ক আরোপ করছে, চীনকে যে থাইওয়ানের মতো ছোট একটা পুস্কি রাষ্ট্র দিয়ে ভয় দেখাচ্ছে, রাশিয়াকে যে প্রক্সি ওয়ার করে ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, পুতিন লোহ মানব বলা হয়, পুতিন কেন আঙ্গুল চুষতেছেন? আমেরিকা একটা আঙ্গুল দেখালে আপনি 2টা আঙ্গুল দেখান, আমেরিকা 2টা আঙ্গুল দেখালে আপনারা 3টা দেশ মিলে 3টা আঙ্গুল দেখান। পারবেন না আপনারা? আপনারা কি ধন ছাড়া সকলে? এখনই সময় ভারত, রাশিয়া, চীন একত্রিত হয়ে নতুন একটি অর্থ ব্যবস্থা চালু করা। ভিক্স আপনারা চালু করেছেন, ওই অর্থ ব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে সকল লেনদেন চলবে। ডলারের মান কমানো, আপনারা সেটা করতে না পেরে এখন আমেরিকার ডলার আরো হু হু করে দাম বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প আরো পাগল হয়ে যাচ্ছে, অস্ত্র বিক্রিও বেড়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এখন বহির্বিশ্বের মধ্যে যে কোনো দেশের মধ্যে আক্রমণ করতে ভয় পাচ্ছে না। এমনিতে সে তারছিরা, এখন টাকার কারণে আরো তারছিরা হয়ে যাচ্ছে। কিছু জায়গায় ডেল্টা ফোর্স দিয়ে আক্রমণ করাচ্ছে, কিছু জায়গায় তাদের বিভিন্ন ধরনের সিক্রেট এজেন্সি দিয়ে আক্রমণ করাচ্ছে। যে সকল জায়গায় তারা আক্রমণ করাতে পারছে না তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তাদের রেজিম চেঞ্জ করে দিচ্ছে। আমেরিকা পারলে আপনারা কেন পারবেন না? ভারতের অর্থনীতি কি দুর্বল? চীনের অর্থনীতি কি দুর্বল? হ্যাঁ, ধরে নিলাম রাশিয়ার অর্থনীতি এখন দুর্বল হয়ে যাচ্ছে ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে। তারপরে তো রাশিয়ার পৃথিবীর সবচেয়ে বড় দেশ, রাশিয়ার কখনো হারার রেকর্ড নাই। তো এই রাশিয়া কেন তাদের যুদ্ধদেরকে নিয়ে পাগলামি করা শুরু করে দিচ্ছে না আমেরিকার সাথে? পাগলের সাথে পাগলামি করতে হবে, কারণ পাগল ছাড়া দুনিয়া চলে না। ট্রাম্প এখন পাগলামি করতেছে, ট্রাম্পকে এখন সবাই সমীহ করতে সকলে ভয় পাচ্ছে। আপনারাও পাগলামি শুরু করে দেন সকলে জোট হয়ে, অটোমেটিক্যালি ভাবে ট্রাম্প মাথা মতো করবে, কারণ তার দেশের মধ্যে তার পাগলামিকে কেউ মেনে নিচ্ছে না। তার পতন অনিবার্য। সেই ইরানের খোমেনিকে পতনের আগে তার পতনই হয়ে যাবে। খোমেনির পাশে আপনারা সকলে দাঁড়াতে হবে। ইরানের খোমেনির পতন মানি রাশিয়ার পতন, ভারতের পতন এবং চীনের পতন, এবং বিশ্বে যতগুলা অ্যান্টি আমেরিকার আছে, আমেরিকাকে পছন্দ করে না, তাদের পতন। আপনারা কি নিজেদের পতন নিজেরা ডেকে আনবেন? যদি ডেকে আনতে না চান, ইরানের খোমেনির পাশে দাঁড়ান। তুরস্ক যেভাবে দাঁড়িয়েছে খোমেনির পাশে, আপনারাও দাঁড়াতে হবে। এটা মাথায় রাখতে হবে। আমেরিকা যদি প্রত্যেকটা জায়গায় সফল হয়ে যায়, কখনো চীনকে দমাতে তারা মাঠে নেমে যায়, এটা কল্পনা করতে পারবেন না। তারা নেমেও যেতে পারে, কারণ তাদের ভয় ভেঙে যাবে। রাশিয়াকে দমায় ফেলতেছে না, চীনকেও দমায় ফেলবে। কারণ এখন রাশিয়ার থেকেও তাদের মেইন কম্পিটিটর হচ্ছে চীন। 2030 সালের মধ্যে অনেক সূত্রের মধ্যে জানা যাচ্ছে চীন আমেরিকার থেকে অর্থনীতিতে উপরে চলে যাবে। কিন্তু উপরে চলে গিয়ে লাভ কি? চীন আত্মকেন্দ্রিক রাজনীতি করে, সে সেফ জোনে খেলতে পছন্দ করে, শুধু অর্থনীতির দিক দিয়ে আগানোর চেষ্টা করছে। কিন্তু বিশ্ব রাজনীতিতে ছড়ি ঘুরাতে হবে তোর ভাই। আমেরিকার সাথে কাউন্টার নিতে হবে। আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য রাশিয়া, ভারত আছে, তো ভারতের সাথে সম্পর্ক আরো ভালো করতে হবে। এবং উত্তর কোরিয়া আপনাদের পাশে আছে, আরেক পাগলা, সে পাগলাকে লাগিয়ে দেন। সে পাগলাকে বলেন তোরা আমি অর্থনৈতিক সাপোর্ট দিব, তুই একটু আমেরিকাকে ডিস্টার্ব কর, প্রক্সি ভাবে ডিস্টার্ব করান। আমেরিকা যেভাবে পৃথিবীর সকল দেশের মধ্যে প্রক্সি ভাবে ডিস্টার্ব করাচ্ছে, আপনারাও প্রক্সি ভাবে টাকা ফান্ডিং করে আমেরিকাকে ডিস্টার্ব করান। আমেরিকার ধন থাকলে আপনাদেরও ধন আছে। আমেরিকা যে ধন দিয়ে খেলা দেখে, আপনারা সেই ধন দিয়ে খেলা দেখাবেন। পারবেন না? না পারলে আমেরিকার কাছে সকলে সারেন্ডার করে আমেরিকাকে গুরু মানেন, আমেরিকার পিছিয়ে রাজনীতি করেন। তাছাড়া আর কিছু করার নাই তো আপনাদের। যদি কিছু করতে হয়, ভাগের বেটা হন, আপনারা ভাগের মতো গর্জন দিয়ে লড়তে চান, তাহলে এখনই সময়। আপনারা তিনটা পরাশক্তি রাশিয়া, ভারত, চীন একত্রিত হন। একত্রিত হয়েই আমেরিকাকে চোখে চোখে চোখ রেখে কথা বলুন। ইরানের পাশে দাঁড়ান। ইরান আপনাদের পাশে আছে, উত্তর কোরিয়া আপনাদের পাশে আছে, এবং আফ্রিকার কিছু দেশও আপনাদের পাশে আছে। এটাই হচ্ছে বাস্তবতা। এটা মেনে যদি আগামীতে আপনারা আগান, তাহলে আমেরিকাকে দমাতে পারবেন। যদি না আগান, আমেরিকা ইসরায়েলকে দমাতে পারবে না। তারা আপনাদের মাথার উপর বসে লবণ রেখে বড়ি খাবে, আর আপনারা তাকিয়ে থাকবেন আর গালবাজি করবেন। আর আপনাদের যে সকল মিত্র আছে, সে সকল মিত্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবে, অপহরণ করা হবে, আর সে সকল দেশকে দখল করে ফেলবে। কিচ্ছুই করতে পারবেন না। এভাবে করতে 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 একদিন আপনাদের গায়ের উপর আসবে না? রাশিয়ার গায়ের উপর চলে আসছে তো। এখন ডাইরেক্ট আক্রমণ না করলো, ইউক্রেনকে দিয়ে করাচ্ছে না?
কত বছর ধরে রাশিয়া যুদ্ধ করতে হচ্ছে। এগুলো করার সাহস পেত না যদি আপনারা আগে থেকে একত্রিত হয়ে চোখে চোখ রেখে আমেরিকাকে দমিয়ে দিতেন। যখন আমেরিকা ইরাকে আক্রমণ করেছে, তখন যদি ইরাকের পাশে দাঁড়াতেন, আমেরিকা মিডল ইস্টে এ সকল কিছু করার সুযোগ পেত না। আপনারা নিজেরা বাঁচলে বাপের নাম মনে করে যা হবে হোক। লিবিয়া ধ্বংস করেছে, তখন যদি গাদ্দাফির সাথে পাশে দাঁড়াতেন, তাহলে আমেরিকা এই পর্যায়ে আসতে পারতো না। মিডল ইস্টের সকল দেশ আমেরিকা ধ্বংস করেছে, আর আপনারা ললিপপ খেয়েছেন, নিজেরা সেফ জোনে থেকেছেন। এখন আপনাদের গায়ের উপর আসতেছে, এখন আবার ইরান ধ্বংস করার পায়তারা করছে। মানে ইসরায়েলকে দিয়ে পুরো মিডল ইস্ট নিয়ন্ত্রণ করবে, আর আমেরিকা পুরো বিশ্বের মধ্যে ছড়ি ঘুরাবে। যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে আসবে, যে দেশ আক্রমণ করানো সে দেশ আক্রমণ করবে। জঙ্গি তৈরি করা দরকার হলে জঙ্গি তৈরি করবে, একে জঙ্গি ট্যাগ লাগানো দরকার হলে একে জঙ্গি ট্যাগ লাগাবে। বাপের সম্পত্তি হয়ে গিয়েছে আমেরিকার পৃথিবীটা আপনাদের কারণে। আপনারা লেডিস রাজনীতি করেন, সেই কারণে আমেরিকা এই অবস্থায় এসেছে। ভাই, আজ কলো মরতে হবে, কাল কলো মরতে হবে। আপনারা কনফুসিয়াস নীতিতে বিশ্বাস করেন, চীন বুঝলাম, ইন্ডিয়া হিন্দু বেশি সেটাও বুঝলাম, রাশিয়ার মধ্যে খ্রিস্টান বেশি সেটাও বুঝলাম। তাই সকলে মিলে একত্রিত হতে হবে। হিন্দু কনফুসিয়াস নীতি বিশ্বাস করেন, খ্রিস্টান, মধ্য মুসলিম একত্রিত হয়ে আমেরিকাকে দমাতে হবে। আমেরিকাকে দমাতে না পারলে বিশ্বের কোনো দেশ শান্তিতে থাকবে না। পুরা বিশ্বের সকল অশান্তির জার হচ্ছে আমেরিকা। আমেরিকা দমে গিয়েছে, পুরো বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। দরকার হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক। এরকম অশান্তির পৃথিবী দিয়ে আমরা কি করব, যে পৃথিবীর মধ্যে শুধু অশান্তি লাগিয়ে রেখেছে আমেরিকা। কথা বুঝেন না? আমেরিকাকে দমান, না হলে নিজেরও ধ্বংস, না আমেরিকাকে ধ্বংস করেন। এটা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ পৃথিবীতে একদিন না একদিন ধ্বংস হবেই। কেয়ামত আসলে পৃথিবীর কিছুই থাকবে না। কথা বুঝেন না? দুনিয়ার মেন কেয়ামত এখন করতেছে এই আমেরিকা। পুরো পৃথিবীটাকে অশান্তি করে রেখেছে, পুরো পৃথিবীর সকল দেশকে ধ্বংস করে দিয়েছে। কথা বুঝেন না? এখন যদি আপনারা কোনো ধরনের পদক্ষেপ না নেন, আর কখনোই কোনো পদক্ষেপ নিয়ে কিছু করতে পারবেন না কেয়ামতের আগ পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এই আমেরিকা আপনাদেরকে পৃথিবীর মধ্যে বারবার আপনাদেরকে ধ্বংস করবে। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন।